ওরা 6,500 রাউন্ড এমন শেষ করছে ওই জায়গায়। একটা হরর সিচুয়েশন ওই জায়গায়। এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। আমার নাম হচ্ছে তানভীর হাসান তুষার। আমি পড়াশোনা করতেছি হচ্ছে ঢাকা কলেজে, ডিপার্টমেন্ট সাইকোলজি, সেশন হচ্ছে 19-20। ঢাকা ইউনিভার্সিটির যেই ছবিটা হচ্ছে আমার সবচেয়ে বেশি মানে আন্দোলনটা করার জন্য আমার বেশি উদ্বুদ্ধ করছে, সেটা হচ্ছে একজন আপুর ছবি। এরকম একটা ছবি ছিল, এটা লাঠি হাতে, মুখে অনেক রক্ত। ওইটা হচ্ছে আমার আপু শেয়ার দিছিল পোস্টটা। তো ওই পোস্টটা আমার সামনে আসার পরে মানে আমি জাস্ট মানে মানে এটা কি হইতেছে বাংলাদেশে, মানে এরকম আমাদের বড় বোনদের উপর মানে এইরকম অত্যাচার, এরকম একটা মানে একটা যৌক্তিক আন্দোলনের পক্ষে মানুষ স্টুডেন্টরা মাঠে নামছে, কিন্তু তাদের বিপক্ষে যে স্বৈরাচার যেই তাদের যেই লাঠিয়াল বাহিনী দিয়ে যেই প্রকার অত্যাচার করতেছে, হল থেকে বের করে দিচ্ছে 17 জুলাই। তো পরের দিন সকাল অ্যাজ ইউজুয়াল প্ল্যান হয় যে সকাল 10টা থেকে, যেহেতু পাবলিক ইউনিভার্সিটিগুলো বন্ধ হয়ে গেছে, এবার আমাদের একটা বড় কর্মসূচি দিতে হবে। হ্যাঁ, প্রাইভেট ইউনিভার্সিটি সবাই প্ল্যান করে। তো প্ল্যান হয় যে আপনার ইউআইইউ, ডিআইইউ, তারপর হচ্ছে এওইউবি, ইস্ট ওয়েস্ট, তারপর হচ্ছে ব্র্যাক, তারপর হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউআইটিএস, মানে যতগুলা প্রাইভেট ইউনিভার্সিটি আছে সবগুলা হচ্ছে আপনার নতুন বাজার হয়ে কুড়িল বিশ্ব রোড থেকে শুরু করে একদম ওইদিকে রামপুরা বিচ পর্যন্ত একটা করে। তো আমরা অ্যাজ ইউজুয়াল বের হইলাম সবাই। তো ওই জায়গায় আমার অনেকগুলো ফ্রেন্ড ছিল, নিহাল, জামিল, তারপর হচ্ছে কিছু ছোটো ভাই ছিল, মাশরাফি, তন্ময়, অনিন্দ, আরও অনেকেই আমার ফ্রেন্ড। আমরা বললাম না আমাদের একটা ইউনিট প্রায় 20-30 জন, আমরা খুব পরিচিত বুক, মানে আমার স্কুল ফ্রেন্ড সবাই, ওরা সবাই ওই জায়গায় বাসে। তো আমরা একটা মুভমেন্ট নিয়ে ওই জায়গা থেকে ইউআই ইউনিভার্সিটিতে গেলাম। যাওয়ার পরে ওই দিক থেকে আমরা জাস্ট নতুন বাজার দাঁড়াইছি, এর মধ্যে আপনার আমেরিকান ইউনিভার্সিটি থেকে ওরা বিশাল একটা বহর এসে আমাদের সাথে অ্যাড হয়েছে। এটা জাস্ট আমরা 5-10 মিনিট ওই জায়গায় দাঁড়াইছি, প্রায় 10টা 10:30 বাজে। এমন সময় হচ্ছে একটা ফোন আসলো যে ব্র্যাক ইউনিভার্সিটির ভিতরে গোলাগুলি হইতেছে। আপনারা হয়তো দেখছেন ভিডিওটা, যে ওদের ভিতরে যে টিয়ার শেড করতেছে, গোলাগুলি হতেছে, ওরা ব্লকড, ওরা আটকাই গেছে, ওরা আসতে পারতেছে না। ওই দিক থেকে রামপুরা ব্রিজে হচ্ছে ইস্ট ওয়েস্টের ব্লক করে দিছে, ইস্ট ওয়েস্ট আসতে পারতেছে না ব্র্যাক ইউনিভার্সিটির কাছে। আর এদিক থেকে গুলশান যে লিঙ্ক রোড, এই লিঙ্ক রোডে পুলিশ প্লাস হচ্ছে ছাত্রলীগের যেই বাহিনী ওরা প্রবেশ করতেছে, মানে ব্র্যাক একদম মাঝখানে পড়ে গেছে। তো ওই সময় ওই জায়গায় নতুন বাজারে আমরা প্রায় 8-10 হাজার ছেলে। তো আমরা ইনস্ট্যান্ট প্ল্যান চেঞ্জ করে আমরা শুরু করলাম ব্র্যাকের দিকে মুভমেন্ট করে, আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। তো আমরা যে সময় জাস্ট নতুন বাজার পার হয়ে, উত্তরবাড্ডা পার হয়ে লিঙ্ক রোডের একদম মাথায় আসলাম, এরপরে হচ্ছে আমরা আর আগাইতে পারতেছি না। পুলিশ মানে কি পরিমাণ যে ওই দিন গুলি করছে, আমি একটা নিউজ পাইলাম ওরা 6,500 রাউন্ড এমন শেষ করছে ওই জায়গায়। তো আমরা আস্তে আস্তে ব্র্যাককে যে সময় আমরা মুক্ত করার পরে ওদের যে প্রায় অনেকক্ষণ পাল্টা দেওয়া হয়েছে ওদের সাথে, হওয়ার পরে আমরা কানাডা ইউনিভার্সিটির সামনে গেছি। যাওয়ার পরে ওরা কানাডা ইউনিভার্সিটির ভিতরে ঢুকে গেছে 30-40 জন পুলিশ, মানে ওদের জাস্ট যেই অ্যামোগুলা ছিল ওইগুলা নিয়ে কানাডা ইউনিভার্সিটির ভিতরে ঢুকছে। ওই জায়গায়ও আমার এক খুব ক্লোজ ছোটো ভাই, একজন মানে ছোটো ভাইয়ের ফ্রেন্ড, ওর চোখের সামনে মারা গেছে, জাস্ট গুলি করে ওরা মেরে ফেলছে। মানে সিঁড়ি দিয়ে ওরা উপরে উঠতেছিল, তো পুলিশও উঠতেছিল উপরের দিকে, জাস্ট সিঁড়িতে গুলি করে মানে স্পট ডেড ডাইরেক্ট মেরে ফেলছে। তো আমি ঠিক কানাডা ইউনিভার্সিটির সামনে, আমার যে ফ্রেন্ডগুলো আছে, নিহাল, জামিল, হৃদয়, ওরা যারা আছে সবাই আমরা একসাথে এটা মানে চক্রের মতো হয়ে দাঁড়ায় আছি। হ্যাঁ, ওরা কানাডা ইউনিভার্সিটির ভিতরে ঢুকে গেছে পুলিশ। তো জাস্ট মানে 1 সেকেন্ডের একটা সাউন্ড,
একটা শব্দ হয়েছে, আমি জাস্ট এমনি তাকাইছি, তাকানোর পরে কিছু একটা লাগছে, আমি বুঝছি। তা এই যে চক্রটা ছিল আমার ফ্রেন্ডের সবারই লাগছে, ছোড়া বুলেট গুলো আর কি। তো ওই সময় বুঝি না যে ছোড়া বুলেট লাগছে না কি লাগছে, একটা সাউন্ড হয়েছে, আমি তাকাইছি, আমার সাথে সাথে এই জায়গায় আর হচ্ছে এই যে কানের, আমার এখানেও বুলেট আছে এখানে, যেটা দেখলে বুঝবেন, ধরলে বোঝা যায়। তো এই কানের এই দিক থেকে নরম হাড়টা ছেদ করে ওটা এদিকে আটকে গেছে, আর এই জায়গায় কেটে গেছিল আমার বুলেটটা পরে। তো আমি এইভাবে হাত দিছি, হাত দেওয়ার পরে দেখলাম যে ব্লাড আসছে। ওই সময় পর্যন্ত আমি বুঝি না আমার চোখে গুলিটাতে লাগছে, আমি বুঝি না। এই দুইটা জিনিস হচ্ছে আমার মানে একটু জ্বলে উঠছে আর কি সাথে পড়ার সাথে সাথে, কারণ এই জায়গাটা চিড়ে গেছিলো। তো আমি হাত দিয়ে দেখলাম 2 হাতে ব্লাড। তো ব্লাড দেখে আমি আমার ফ্রেন্ডের দিকে তাকাইছি, তাকানোর পরে ও বলতেছে, মামা তোর মনে হয় চোখে লাগছে। ওই সময় বলছে মামা তোর চোখে তো লাগছে, ওই সময় আমার মানে সেন্সে বাড়ি দিছে আসলে কি চোখে লাগছে। তো আমি বাম চোখে হাত দিছি, হাত দেওয়ার পরে দেখলাম যে একটু লেওয়া লেওয়া, চোখের মনিটা ফাইটা গেছে। তো আমি একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে প্রথম আমি যে উত্তরপাড়া EMG হসপিটাল আছে একটা, তো ওটাতে গেলাম। যাওয়ার পরে হচ্ছে ওই ইমার্জেন্সি বিভাগে ঢুকলাম, ঢুকার পরে হচ্ছে ওরা বলতেছে আপনার এই জায়গায় তো কিছু হবে না, এটা অনেক ভিতরে চলে গেছে, আপনি শ্যামলী বা আগারগাঁও যে চক্ষু বিজ্ঞান হসপিটাল আছে ওটাতে যান। তো উত্তরপাড়া থেকে শ্যামলী ওই সময় যাওয়াটা খুব টাফ, আর আন্দোলনের একটা মুভমেন্টে। তো আমি আবার রিটার্ন রিক্সাটা নিয়ে আমরা মেরুলবাড্ডা যে জায়গায় একটা আই হসপিটাল আছে ওই জায়গায় ঢুকলাম। ঢুকে দেখি ওইটার অবস্থা খুবই বাজে, মানে পোলাপান্ডে একদম ঝাঁঝরা মাজরা করে ফালায় রাখছে, মানে অনেক হিউজ পেশেন্ট। ওরা বলতেছে ভাইয়া আপনি এই জায়গায় থেকে লাভ নাই, আপনি চলে যান অন্য কোনো জায়গায়। ওরা সাজেস্ট করছে মুগদা মেডিকেল যাওয়ার জন্য। তো ওই সময় যাবো কেমনি, আন্দোলন এরকম অবস্থা, কিছু নাই, গাড়ি ঘোড়া নাই, কিছু নাই। তো আল্লাহর কি রহমত, একটা সিএনজি আসলো, আসার পরে উনি যাইতে চায় নাই প্রথমে। তো বললাম যে মামা ফ্রেন্ডরা বলতেছে ও খুব সিরিয়াস ইনজুরি, হসপিটালাইজ করতে হবে, একটু চলেন। তো উঠলাম, ওঠার পরে সিএনজিতেও 4-5টা পিঠাপাটা দিছে পোলাপান। তো জাস্ট যাওয়ার সময় খিদমা আই আছে একটা হসপিটাল, তো খিদমা আই হসপিটাল দেখে আমি বললাম যে কাকা এই জায়গায় নামাই দিই, যদি যেহেতু আমার কন্টিনিউয়াসলি ব্লিডিং হইতেছিল ওই সময় চোখ দিয়ে। তো আমি ঢুকলাম আই হসপিটালে, ঢুকার পরে ইমার্জেন্সি বিভাগে যাওয়ার পরে বলতেছে আপনার চোখে তো ভালো ইনজুরি হয়েছে, কর্নিয়া ড্যামেজ হয়ে গেছে, দেখিয়ে বোঝা যায়, আপনাদের ডাক্তার তো নাই, উনি আসতেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে ডক্টর আসে না। মানে ডক্টরের দোষ নাই, উনি বেরোতে পারতেছে না বাসা থেকে, বা উনি আটকায় গেছে, আসতে পারতেছে না। তো ওই সময় এমন একটা সিচুয়েশন ছিল যে অ্যাম্বুলেন্স দেখলেও হচ্ছে নামায় নামায় চেক করতেছে যে আসলে ওরা এরকম মানে বর্বরতা করছে যে অ্যাম্বুলেন্স থেকে নামায় পোলাপান মারছে, পিটাইছে। তো অ্যাম্বুলেন্স দিয়ে যাওয়া রিক্স ওই সময়। তো আপুরে বললাম যে তোমার অফিসের গাড়িটাকে ম্যানেজ করে, আপুই বলছে যে তাহলে অফিসের গাড়ি নিয়ে তাহলে চলো। তাহলে আপুর অফিসের গাড়ি আসছে বাংলা ভিশনের। তারপর ওই দিক থেকে উনি অনেক ঘুরে টুরে আমারে নিয়ে গেছে আগারগাঁও চক্ষু বিজ্ঞান হসপিটাল। মানে ওই জায়গায় পাড়া দেওয়ার পরে ওই জায়গার সিচুয়েশন দেখে আমি আরও ঘাবড়ে গেছি। মানে ওই জায়গায় তো যা শুধু চোখের রুগী, মানে এত পরিমাণে ক্রাউড ছিল ওই জায়গায় রুগীদের, মানে কারোর 2 চোখই দেখতেছে না, চলে গেছে, ব্লাড পড়তেছে 2 চোখ দিয়ে। কেউ সানগ্লাস পরা ছিল, সানগ্লাস ঢুকে গেছে চোখের ভিতরে। মানে ওই মানে একটা হরর সিচুয়েশন ওই জায়গায়। মানে সব একের পর এক আসতেছে, স্টুডেন্ট পোলাপান আসতেছে, যে মানে শুধু চোখ নাই, শুধু চোখ নাই, শুধু চোখ নাই, মানে ওরা ওপেন ওটি করছে এমন অবস্থা। আমি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করি আজকে চক্ষু বিজ্ঞানের প্রতি। আসলে আমি আজ পর্যন্ত যতটা জায়গায় বাইরে দেখাইছি আমার চোখ, সবাই বলছে যে 18 তারিখ যেই আমার কর্নিয়া রিপেয়ারটা হয়েছে ওইটা খুবই ভালো রিপেয়ারিং করছে উনি, মানে খুবই ভালো রিপেয়ার করছে। পরবর্তীতে আবার আমার আরেকটা সার্জারি হয়েছে চক্ষু বিজ্ঞানে, ডক্টর মেজবা করছে, ওনার রিপেয়ারও খুব ভালো হয়েছে অপারেশন। আমার এখন পর্যন্ত মেইন সার্জারি হয়েছিল 18 তারিখ যে আমার কর্নিয়া রিপেয়ার হয়, আর হচ্ছে চক্ষু বিজ্ঞানে আমার মেইন যেই অপারেশনটা কর্নিয়া রিপেয়ার প্লাস হচ্ছে
রেটিনা রিপেয়ার এবং লেন্স লাগাইছে আমার আর কি। ওইটা 2টা মেইন মেজর অপারেশন হয়েছে আমার। তো 2টা অপারেশনে আলহামদুলিল্লাহ সাকসেসফুলি হয়েছে, কিন্তু ওরা যে ভিশনের ব্যাপারটা আমাকে বলছিল আর কি, ওরকম ভিশন আমার আসে নাই। আমার লাস্ট আপডেট অনুযায়ী ভিশন হচ্ছে 6.6। মানে এই জায়গায় আপনার মনে করেন যে লাইটটা যে জ্বলে আছে না, এটা আমি দেখি না, কিন্তু বোঝা যাচ্ছে যে কিছু একটা আলো আছে। হ্যাঁ, আলোটা আপনি এই জায়গায় আছেন না, ওই জায়গায় আমি আপনাকে দেখি না, কিন্তু কেউ একজন আছে, অবয়ব আমার কাছে আছে, ভাইয়াকেও আমি দেখি না, কিন্তু কিছু একটা এই জায়গায় আছে, এটা বোঝা যায়। এটা 1 ফিট 1.5 ফিট, কিন্তু সামনে দরজার বাইরে কি আছে, আমি অবয়ব আছে না কি আছে আমি কিছু বলতে পারি না। মানে এরকম আর কি বিষয়গুলা। ম্যাক্সিমাম অনেকটাকে আমার চলে গেছে। 18 তারিখের পরে আমি আর ওই দিকে মুভমেন্ট করি নাই, কারণ আমার একটা সবারই ওই সময় একটা ভয় ছিল আসলে। আর যেহেতু আমার বোন একটু মিডিয়ার সাথে কানেক্টেড, তো ওরও একটা ভয় ছিল। তো ওই ক্ষেত্রে আমাদের প্রায় আমি বাংলাদেশ আই দেখাইছি, প্রথমে খিদমায় দেখাইছি, আমি অনেকগুলা প্রাইভেট হসপিটালে দেখাইছি চোখ। ওই সময়গুলোতে আমার প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ হয়েছে। মানে জাস্ট চিকিৎসা বাবদ না, এটা অনেক কিছু খরচ আছে, যেমন আসা যাওয়ার খরচ, থাকা খাওয়ার খরচ, তারপর হচ্ছে চিকিৎসা পারপাসে ওষুধের খরচ আছে, সব কিছু আছে। যদিও পরবর্তীতে আমার মেজর অপারেশনটা হওয়ার পরে অপারেশনগুলো আমার সরকারিভাবেই হয়েছে। ওই জায়গায় আমার হ্যাঁ, পরের যে বিষয়গুলো ওইগুলো হচ্ছে সরকারিভাবে আমার করা হয়েছে। ওইটা সরকার করছে। তো সরকারের যে উদ্যোগটা নিয়েছে ওইটার জন্য আমি সরকার ধন্যবাদ জানাই, কিন্তু তাদের যে প্রসেসিংটা ওইটা আরেকটু ইমপ্রুভ করার দরকার আছে, আরেকটু ফাস্ট আমাদেরকে নিয়ে কাজ করা তাদের দরকার আছে। আমাদেরকে আরেকটু বেশি প্রায়োরিটি দিয়ে তাদেরকে এই জিনিসগুলো করার দরকার আছে। এটা হচ্ছে আমার মনে হয় আর কি। সরকারের প্রতি আহ্বান থাকবে যে আপনারা যেহেতু উদ্যোগটা নিয়েছেন, একটা মহৎ উদ্যোগ নিয়েছেন, সৎ উদ্যোগ নিয়েছেন, কিন্তু এটা কার্যকরী করেন, যত দ্রুত সম্ভব এটা কার্যকরী করেন। কিন্তু আমার সহযোদ্ধাদের প্রাণ এখনো পড়তেছে চিকিৎসার অভাবে। আজকে 8 মাস পরে কেন একটা ছেলে মারা যাবে? 8 মাস 9 মাস পরে একটা ছেলে কেন চিকিৎসাধীন অবস্থায় মারা যাবে? এটা আপনারা ভালোভাবে অবজারভেশন করেন। দরকার হলে আপনারা বলতেছেন যে বাইরে যাচ্ছে, অনেকেই পাঠানো হয়েছে, এরকম ইমার্জেন্সি রোগীগুলো আপনারা আগে দেখেন যে আসলে ওরে বাইরে নিলে হয়তো বা ওর প্রাণটা বাঁচবে, ওদেরকে আগে নিয়ে যান। ওই প্রসেসিংটা আপনারা একটু তাড়াতাড়ি করেন, করলে হয়তো বা হচ্ছে আমাদের আর যেই মানুষের যে ক্ষোভ, তাদের প্রতি ক্ষোভটা হয়তো বা একটু দূর হবে আর কি। আসলে মূলত ভাইয়া আমাদের মেইন যে ভিশনটা, পার্সোনালি আমার যে ভিশনটা ছিল সেটা হচ্ছে আমরা আসলে এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। একদম মাটি থেকে শুরু করে একদম উঁচু পর্যন্ত মানুষের মধ্যে ভেদাভেদটা একদম কমে আসবে। একজন শিক্ষাগুরু একজন স্টুডেন্টরে নকল দিচ্ছে পাস করার জন্য বা ভালো রেজাল্ট করার জন্য, এই সিস্টেমগুলো পরিবর্তন করতে হবে। আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে আগে। চিকিৎসা ক্ষেত্রে মানুষ কেন বাইরে যাইতে হবে? যেমন আমি প্ল্যান করছি আমি ইন্ডিয়া যাব, ইন্ডিয়া যে অপারেশন করাবো, ওই প্ল্যানটা কেন আমার মাথায় আসলো? কেন আমার দেশে আমার এই ব্যবস্থাটা নাই? কেন আমি আমার দেশে থাকা অবস্থায় আমি আমার দেশে ভরসা করতে পারলাম না যে আমি চাইতেছি যে আমার ইন্ডিয়া গেলে আমার অপারেশনটা বেটার অপারেশন হবে? কেন আমার দেশের প্রতি আমার এই আস্থাটা নাই যে আমার দেশে অপারেশনটা করাইলে আমার চোখ ভালো হবে ইনশাল্লাহ? এই আস্থাটা আমরা মানুষের মধ্যে আনতে চাই। এমন প্রত্যেকটা ক্ষেত্রে, শিল্প বলেন, শিক্ষা বলেন, চিকিৎসা ক্ষেত্রে, সবগুলা সেক্টরে আমাদের কাজ করার সুযোগ আছে। যদি এইগুলা নিয়ে কাজ করা যায়, ইনশাল্লাহ আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, এই স্বপ্ন আসলে বাস্তবায়ন হবে বলে আমি মনে করি আর কি।